নমস্কার। আজ 11ই আগস্ট। কোলাঘাট বার্তার পেজে তুমি লাবণ্য অনুষ্ঠানের পঞ্চমতম পর্ব। আমরা আছি আমাদের এই অনুষ্ঠানের অন্যতম কর্ণধার তুমি লাবণ্যর প্রধান কর্ত্রী যিনি সোমাদিকে সঙ্গে নিয়ে। সোমাদি একজন নারী, স্বাধীন নারী, একজন ওয়ার্কিং ওম্যান, এবং এই কথাগুলো বলার একটা কারণ বোধহয় আপনারা এতক্ষণে অনুমান করতে পেরেছেন যে সামনেই 15ই আগস্ট, স্বাধীন ভারতবর্ষের গৌরবময় উজ্জ্বলের দিন। সেদিন মানেই আমরা আরও একবার তাৎপর্যপূর্ণভাবে বিশ্লেষণ করব আমরা কতটা স্বাধীন, কতটা পরাধীন, এবং সেখানে উঠে আসবে নারী স্বাধীনতার কথা। প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা নারী তার নিজের নিজের জায়গায় এই স্বাধীনতা লড়াই করছে। তাই আজকে অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা দিদির কাছ থেকে জানবো যে আমরা দিদির কাছ থেকে প্রতি সপ্তাহে প্রতিদিন দিদির নানা রকম টিপস পাই, কিন্তু আজ দিদি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করে নেয় যে দিদি তার নিজের কোলাঘাটের এই গণ্ডি টোপকে কিভাবে একজন ওয়ার্কিং ওম্যান, একজন স্বাধীন নারী হিসাবে তার প্রসার আর কোথায় কোথায় পৌঁছেছে। শহর কলকাতার বুকেও দিদি কিভাবে নিজের জায়গা তৈরি করে নিল, সেই বিষয়ে আজ একটু কথা বলে নেওয়া খুব জরুরি। দিদি, তোমাকে স্বাগত। নমস্কার। আমি প্রাথমিক কথা থেকে তুমি বুঝতেই পেরেছো বোধহয়, এবং তুমি খুব ইমোশনালও হয়ে যাচ্ছ কথাগুলো শুনতে শুনতে। তো আমাদের একদম একটু শুরুতে আমরা 15ই আগস্টের আগে এই আলোচনা চলছে আমাদের, সেখানে তুমি যদি তোমার স্বাধীন চিন্তা, এই মেকআপ জীবনে আসা, এই জগতে আসা, এবং তারপর নিজের কোলাঘাটের গণ্ডি পেরিয়ে কলকাতায় পৌঁছানো, যদি একটু বলো। বলতে গেলে বলবো কি বলো তো, অ্যাকচুয়াল জীবনের এই স্ট্রাগেলটা খুব খুব কঠিন ছিল। আমার জীবনের স্ট্রাগেলটা অনেকেই হয়তো যে যার নিজের প্রফেশনে দাঁড়িয়েছে, ঠিক আছে, কিন্তু আমি আমার জীবন দিয়ে দেখেছি আমি প্রচুর পরিমাণে স্ট্রাগল করে আমাকে আজকে উঠে আসতে হয়েছে। সেটা কোলাঘাটের অনেকেই জানে, কারণ অনেক ছোটোবেলা থেকে আমি এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। যে 25 বছর হয়েই গেল আমি এই প্রফেশনের সঙ্গে আছি। তখন আমি অনেক ছোট তখন থেকে এই প্রফেশনে আছি। আমি আগে অন্য স্যালনে জব করতাম, তারপরে সেখান থেকে অনেক স্ট্রাগল করে নিজে একটা ছোট্ট পার্লার করলাম, তারপরে সেটাকে আজকে যেই জায়গায় নিয়ে গেছি সেটা সবাই জানে। আমার কোলাঘাটের আমার কাছের মানে যারা আছে ক্লায়েন্ট বা বন্ধু সবাই। এরপর আমি আজ থেকে 3 বছর আগে কলকাতায় মুকুন্দপুরে আমার স্যালন করেছি। সেখানেও আমার মানে অনেক সহযোগিতা আমার কাছের মানুষদের। তার থেকে আমি ওখানে মুকুন্দপুরে স্যালন করেছি, আজকে 3 বছর কমপ্লিট হয়ে গেছে আমার। ওখানেও খুব ভালো মানুষের কাছে রেসপন্স, ভালো লাগে যে যাক একটা স্ট্রাগল করে একটা জায়গাতে আমি পৌঁছেছি, মানুষের কাছে ভালোবাসা পেয়েছি। শুধু ভালোবাসা নয়, তার সাথে বলবো যে মানুষের কিছুটা হলেও উপকারের পাশে লাগছে, বা অনেক মেয়ে আমার পার্লারে এখন স্যালনে জব করে। এটাও এখনকার টাইমে বলবো যে এটা ওদের ক্ষেত্রে অনেকটা ভালো। এই সত্যি দিদির কথা শুনতে শুনতে এরকম অনেকগুলো মুখ আমাদের চোখের সামনে আসছিল, নিজের বাড়ির কথা, নিজের চারপাশে চেনা মানুষদের কথা। আজকে তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। স্বাধীনতার এই লড়াইয়ে তারা লড়তে থাকুক, তারা স্বাধীনতা অর্জন করুক, এই কথাটুকু বলে আজকে আমাদের প্রথম এই পর্বটির প্রাথমিক আলাপ শুরু করলাম। দিদি, আজকে আমরা এবার আমাদের তুমি লাবণ্য অনুষ্ঠানের যে মূল বিষয়, আমরা তৃতীয় পর্বে সম্ভবত অয়েলি স্কিন নিয়ে আলোচনা করেছিলাম। আমার মনে আছে যারা আমার দলে, মানে আমার মতো যাদের ড্রাই স্কিন, তারা একটু ক্ষিপ্ত হয়েছিল যে এখানে অয়েলি স্কিন আগে কেন। তো আজকে তাদেরকে শান্ত করার জন্য দিদি তুমি একটু ড্রাই স্কিন নিয়ে বলো যে হ্যাঁ, সেদিন বলেইছিলাম যে আমাদের স্কিন কত ধরনের কী ব্যাপার বলেই দিয়েছি। আজকে যেটা বলবো যে ড্রাই স্কিন নিয়ে আজকে আলোচনা করব, যে অ্যাকচুয়াল ড্রাই স্কিন হলে কি সমস্যা, কি করা উচিত নয়, কি করা উচিত, এগুলো দেখো অনেকেই জানে না, না জানাটাই স্বাভাবিক। আমরা যদি প্রপার মেনটেন করে সব কিছু করি তাহলে আমাদের স্কিনটা তো একটা অমূল্য সম্পদ, সেটা ভালো থাকবে। তাহলে আমাদের ভালো শাড়ি পরবো, জুয়েলারি পরবো, কিন্তু আমাদের স্কিন ভালো নয়, হেয়ার ভালো নয়, তাহলে কিন্তু আমাদেরকে ভালো লাগবে না। লাগবে কি বলো? একদমই নয়, একদমই ভালো তাহলে লাগবে কি, তাহলে আমি বলছি যে অমূল্য সম্পদ, একদম তাহলে ঠিকই বলেছি যে স্কিনটা আমাদের অমূল্য সম্পদ, এবং হেয়ারটাও তার সাথে সাথে। যাই হোক, আজকে যে আমরা ড্রাই স্কিন নিয়ে যেটা আলোচনা করব, অ্যাকচুয়াল তৈল গ্রন্থি থেকে আমাদের স্কিনে
ডার্মিস, এপিডার্মিস অনেক তো আছে জানো লেয়ার্স, বা সেটাতে আমি অত ডিটেলসে যাব না। যেটা নর্মালি বলছি যে তৈলগ্রন্থি থেকে, যে আমাদের যে তৈলগ্রন্থি থেকে যদি তেল নিঃসরণ যদি একদম কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাই স্কিন হয়। কেন তৈলগ্রন্থি থেকে তেল নিঃসরণ কমে যাচ্ছে? সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেটা আমাদের জেনেটিক কারণে হতে পারে, বিভিন্ন রকম যে আমরা মেডিসিন ইউজ করি তার ফলে হতে পারে। আচ্ছা, আমাদের খাদ্যাভ্যাস ভুলভাল, সব সময় বলছি যে আমাদের খাদ্যাভ্যাসটা একটা কিন্তু ভীষণ বড় ম্যাটার করে জীবনে। খাদ্যাভ্যাসটা যদি আমরা ভুল করি সেটাতে হতে পারে, এই পলিউশন থেকে হতে পারে, এবং আমাদের যে এত নাইট জাগি আমরা, অনেকে হয় না রাত্রি 2টো 2:30টা পর্যন্ত জেগে আছি, 3টে পর্যন্ত জেগে আছি, এটার কারণে আমাদের কিন্তু ড্রাই স্কিন হতে পারে। আবার ধরো সারা রাত এসির মধ্যে শুয়ে আছি, সারা রাত এসির মধ্যে শুয়ে আছি, সেই কারণে কিন্তু আমাদের ড্রাই স্কিন। আবার দেখা যাবে যে প্রচুর শীত, কিন্তু আমরা প্রপার ময়শ্চারাইজ করছি না স্কিনটাকে, সেক্ষেত্রেও আমাদের ড্রাই স্কিন হতে পারে। তাহলে ড্রাই স্কিনের কিন্তু প্রপার প্রচুর কারণ আছে ড্রাই স্কিন হওয়ার জন্য। আবার ধরো যারা প্রচুর পরিমাণে স্মোক করে, প্রচুর ড্রিঙ্ক করে, সেক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু ড্রাই স্কিনের হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি। আবার যাদের কিডনির প্রবলেম, যারা কিডনির প্রবলেমের জন্য মেডিসিন নেয়, তাদের সেক্ষেত্রেও কিন্তু ড্রাই স্কিন হবে। আবার প্রচণ্ড পরিমাণে হাইপার থাইরয়েড আছে, থাইরয়েডের ওষুধ খাচ্ছে, সেক্ষেত্রেও আমাদের স্কিন ড্রাই হতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে যে ধরো তুমি যে কারণগুলো বললে সেগুলো ধরো অনেকগুলো তাদের অভ্যাস বা খাদ্যাভ্যাস, কিন্তু জেনেটিক্যালি সেটা কতটা নির্মূল করা যায়, বা যাদের হয়তো অভ্যাসের সঙ্গে সঙ্গে আর কি ট্রিটমেন্টের মধ্যে থাকলে ডেফিনেটলি বলবো সেই ট্রিটমেন্ট। ধরো একটা ড্রাই স্কিন যে কোনো বয়সে হতে পারে। ধরো একটা সদ্যজাত ছোট্ট বাচ্চা, আমারই পার্লারের একটা খুব ক্লায়েন্ট, খুব ছোট, সে খুব ছোট্ট বয়স থেকে আমার কাছে হেয়ার কাটিং করতো। তার এতটাই ড্রাই স্কিন, এতটাই ড্রাই স্কিন, তার হাতের চামড়াগুলো পুরো ফাটা 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 মতো হয়ে থাকতো, স্কিন ফাটা ফাটা মতো হয়ে থাকতো। এই ড্রাই স্কিনটা কিন্তু ওর জেনেটিক্যালি ব্যাপার। এই এতটা জেনেটিক্যালি যাদের প্রবলেম, ওনাদের কিন্তু আমি বলবো ডেফিনেটলি ডক্টরের সঙ্গে পরামর্শ করে ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিতেই হবে। কারণ অতিরিক্ত ড্রাই স্কিন হলে সেটা হয় কি বলতো, যে আমাদের যে স্কিনটা যে এত পাতলা হয়ে যায়। ড্রাই স্কিনের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, প্রচুর পাতলা হয়ে যায়, তার ফলে যে অল্প বয়সে যেন মনে একটা বয়স্ক ভাব, রিঙ্কলস প্রচুর হয়ে যাচ্ছে। পাতলা স্কিন মানে কি হয়, যে স্কিনে আমার প্রচুর পরিমাণে রিঙ্কলস হয়ে যাবে, যেটা অয়েলি স্কিনের ক্ষেত্রে একদম শান্তি, মানে কোনো রিঙ্কলসের প্রবণতা থাকে না। ডেফিনেটলি থাকে। তাহলে আমি যদি এই কথাটা বলি তাহলে ভুল হবে, যে তাহলে কি আমাদের 70 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, রিঙ্কলস আসবে না? ডেফিনেটলি আসবে। ড্রাই স্কিনে যে ধরনের প্রবাবিলিটিটা বেশি থাকে হওয়ার, সেই তুলনায় অয়েলি স্কিনে অনেকটা কম থাকে। কারণ অয়েলি স্কিনের থিকনেসটা আমাদের স্কিনের অনেক পুরু হয়, মোটা হয়, তার ফলে আমাদের রিঙ্কলসটা অনেক দেরি করে হয়। আর রিঙ্কলস যদিও এসে থাকে, সেটা অনেক হেভি মোটা মোটা হয়ে হয়। কিন্তু ড্রাই স্কিনে ধরো একটা ছোট্ট বাচ্চা, বোঝানোর জন্য বললাম, ধরো একটা ছোট্ট বাচ্চা, সে জেনেটিক্যালি ড্রাই স্কিনে ভুগছে, তাহলে কিন্তু তার ওই ছোট্ট 7 বছর বয়সেই তার রিঙ্কলস চলে আসতে পারে। বোঝাতে পারলাম? এই কারণে আমাদের কিন্তু যখন দেখতে হবে যে আমাদের এটা জেনেটিক্যালি ব্যাপার, খুব ছোট বয়সে আমাদের ড্রাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি বলবো অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ডক্টরের ট্রিটমেন্টে ওর থাকা উচিত। শীতকালে আমাদের বেশি প্রবাবিলিটি থাকে না, আমাদের ধরো কারোর হয়তো নর্মাল স্কিন, শীতকালে প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে। আবার এখন আমাদের দেখো এসি ছাড়া তো এখন মানুষ থাকতে পারছে না, এসিতে সারা রাত শুচ্ছে, তার ফলে দেখবে ঘুম থেকে ওঠার পর দেখছে তার কিন্তু ড্রাই টেন্ডেন্সি নয়, কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে। তার ফলে করতে হবে আমাদেরকে রাত্রিবেলা যদি আমরা প্রপার ময়শ্চারাইজড স্কিনে, হাতে, পায়ে ভালো করে ময়শ্চারাইজ মানে লাগিয়ে যদি শুই, পরের দিন সকালবেলা যে দেখবে যে প্রচণ্ড ড্রাই টেন্ডেন্সি, সেটা কিন্তু অনেকটা চলে যাবে। আর শীতকালে তো দেখো ড্রাই হয়েই যায়, কারণ রুক্ষ বাতাস, শুকনো, তাহলে তাতে তো আমাদের ড্রাই হয়েই যাবে। সেই কারণে শীতকালে তো আমরা সবাই ম্যাক্সিমাম লোক ভাবে কি শীতকালে মানেই বডি ময়েশ্চার ইউজ করব, হ্যাঁ, তাহলে আমরা অন্য সময় কি দরকার। কিন্তু শীতকাল হোক, গরমকাল হোক, যখনই হোক, আমাদের যদি মনে হয় ড্রাই, তাহলে আমাদেরকে কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। এবার অনেকের ক্ষেত্রে দেখো যখন এক্সেসিভ ড্রাই থাকে না, সেক্ষেত্রে যদি কেউ কোকোনাট অয়েল যদি খুব ভালো করে হাতে, পায়ে, মুখে, ফেসে যদি ভালো করে ম্যাসাজ করে যদি ঘুমিয়ে পড়ে, তাহলে দেখবে পরের দিন সকালবেলা কিন্তু স্কিনটা দেখবে অনেক নারিশ লাগছে।
এটা কিন্তু করতে পারে। আর ড্রাই স্কিন যাদের প্রবাবিলিটি আছে, যাদের টেন্ডেন্সি আছে, তাদেরকে বলবো অবশ্যই তারা কিন্তু জলটা বেশি করে খেতে হবে। জলের ঘাটতি থেকেই কিন্তু আমাদের তো ড্রাই স্কিনটা ম্যাক্সিমামটাও হয়ে যায়। জল কিন্তু তাদেরকে কিন্তু মিনিমাম 3 থেকে 4 লিটার জল সারাদিনে খেতে হবে। আবার দেখা যাবে অনেকের দেখবে যে প্রচুর ড্রাই থেকে, ধরো একটা যে কোনো জায়গায় যদি আমি প্রচুর ড্রাই থাকে, সেখানে দেখবে ফাঙ্গাস ইনফেকশান হয়ে যাচ্ছে। ড্রাইনেস থেকে কিন্তু ফাঙ্গাস ইনফেকশান হয়ে যায়, এক্সিমা হয়ে যায়। সেই কারণে ধরো আমি কোনো গুরুত্বই দিচ্ছি না, আমার একটা পোর্শন ড্রাই হয়ে আছে, সেটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আর সব সময় ময়শ্চারাইজড করা উচিত, জল বেশি করে খাওয়া উচিত, এগুলো মেনটেন করতে হবে। অনেকের ক্ষেত্রে পায়ের গোড়ালি প্রচুর পরিমাণে ড্রাই হয়। অনেকেই ভাবে শীতকাল মানেই ফাটবে, শীতকাল মানেই ড্রাই হবে না। আমি এই প্রফেশনে আছি বহু বছর, 25 বছর হলো। 25 বছরে দেখেছি বহু বহু মহিলা পা ফাটে কিন্তু গরমকালে। এই কথাটা বললে অনেকেই হয়তো ভাববে সমাধি ভুল কথা বলছে, আদবেও নয়। আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, গরমকালেও পা ফাটে। সে কারণে করতে হবে কি, ওনাদেরকে প্রপার বাড়িতে মেনটেন করা উচিত আর ময়শ্চারাইজড করা উচিত। অবশ্যই তাদেরকে কিন্তু গরমকাল হলেও কটনের মোজা ইউজ করা উচিত যাদের এক্সেসিভ ড্রাই। আমার পার্লারে বহু ক্লায়েন্ট আছে যারা গরমকালেও পেডিকিওর করার পরই সাথে সাথে মোজা পরে এখান থেকে বেরোয়, এতটাই মেনটেন করে, কিন্তু তাদের কিন্তু ভালো থাকে। এইভাবে মেনটেন করতে হবে। প্রচুর পরিমাণে ফল খেতে হবে, শাকসবজি খেতে হবে এবং সুপি টাইপসের খাবার কিন্তু বেশি খেতে হবে। কারণ যেহেতু আমাদের স্কিনটা হলো ড্রাই, তাহলে বুঝতে পারছো যে স্কিন ড্রাই হলে কতটা প্রবলেম হতে পারে। একদম আমার মনে হয় যদিও দিদি চিন্তার বিষয়গুলো খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরলো, ঠিক একইভাবে দিদি কিন্তু সমাধানগুলোও বললো। এবং দিদি খুব সুন্দর করে আমাদের যে জীবন অভ্যাসে, আমার খুব ভালো লাগছে দিদি যে আমরা প্রতিদিনই কিন্তু যে সমাধানগুলো পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা সুস্থ জীবন অভ্যাসের কথাও আস্তে আস্তে আসছে। অ্যাকচুয়াল সবচেয়ে কথা কি বলো তো, আমি আমার একজন গুরুদেবের কথা এখানে আমি না বললে আমার ঠিক মনে হচ্ছে যেন আমি মানে কিছু একটা ছেড়ে যাচ্ছি। আমি যখন দিল্লি গিয়েছিলাম, অনুরাগ মেকআপ মন্ত্রা থেকে আমি কোর্স করতে গেছিলাম অনুরাগ স্যারের কাছে। ওনার কাছে আমার কি বলবো সশ্রদ্ধ প্রণাম। কারণ ওনার কাছে শিখেছি যে জীবনটাকে কিভাবে চলা উচিত। আমরা অনেকেই হয় কাজ করছি, ওঠা সম্ভব নয়, ঘুমিয়ে আছি। উনি কিন্তু শুধু ক্লাসের সাথে সাথে জীবনকে কিভাবে গঠন করবে, উনি কিন্তু আমাদেরকে সেই ক্লাসটাও করাতেন। এটা এটা আমার ওনার কাছে অনেক বড় পাওনা, যে জীবনটাকে কিভাবে গঠন করা উচিত। আমরা যতই কাজ করি, আমাদের এক্সারসাইজ করা উচিত, আমাদের যোগা করা উচিত, আমাদের মেডিটেশন করা উচিত। এগুলো কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু দেখো করছেই না। আবার অনেকে আছে করে, কিন্তু ম্যাক্সিমাম করে না। ফোন নিয়ে রাত্রিবেলা শুয়ে পড়লো, রাত্রি 2-2-2:30 পর্যন্ত ফোনে শুধু ঘুমোচ্ছে না, জেগে আছে। এগুলো কিন্তু বুঝতে হবে যে আমাদের হেয়ার, স্কিন, আমাদের স্বাস্থ্য প্রত্যেকটার ওপরে কিন্তু একটা এফেক্ট ফেলে। এটাকে কিন্তু খুব মাথায় রাখা উচিত যে আমাদের জীবনটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। অবশ্যই প্রতিদিন ব্যায়াম করা উচিত, যোগাসন করা উচিত, মেডিটেশন করা উচিত। এগুলোর সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাস, এখন এত বাইরে খাওয়ার প্রবাবিলিটি মানুষের বেড়ে গেছে। এখন পেপারে চোখ খুললেই দেখা যায় হোটেলে খাবার খেয়ে ক্যান্সারে পরিণত হচ্ছে, এটা খেয়ে সেটা হচ্ছে, এত প্রবলেম। তারপরেও মানুষ কিন্তু হোটেলে খাওয়ার প্রবাবিলিটি এত বেশি বেড়ে গেছে, কিছু করার নেই। এটা তো আমাদের আমরা এই দুশ্চিন্তার বিষয়গুলো সবই মাথায় রেখে এই পর্বটা, আজকের পর্বটা, বিশেষভাবে আজকের এই পর্বটা খুব স্পেশাল। কারণ স্বাধীনতা দিবসের আগে, একদম 4 দিনের আগে আমরা যেমন শুরুটা করলাম নারী স্বাধীনতা তার প্রাপ্তি দিয়ে, কিন্তু আমরা শেষটা এসে পৌঁছচ্ছি যে বর্তমান সময়ে জীবন অভ্যাস দিয়ে। একদম বর্তমান সমাজে জীবন অভ্যাসটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা সুস্থ জীবন মেনটেন করতে গেলে কিন্তু এটা লাগবে। তো আর আরও একটা কথা বলছি, অনেকেই ভাবে যে একটা কথাটা এটা আমাকে বলতে হবে, যে ড্রাই স্কিন মানে স্কিনটা যেন মনে হচ্ছে নোংরা নোংরা লাগছে, বেশি করে জালি দিয়ে ঘষছি, জালি দিয়ে ঘষছি, প্লাস্টিকের জালি কিনে নিয়ে বডি সাবান দিয়ে দমকা ঘষছি। কখনোই এটা করবেন না। এটা করলে আমাদের স্কিনের যে লেয়ার্সগুলো আরও ড্যামেজ হবে, আরও ড্যামেজ হবে। তার ফলে কিন্তু ড্রাই টেন্ডেন্সি কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। এমনিতেই বলবো সাবান ব্যবহার করা একদম স্কিনের পক্ষে ঠিক নয়, একদম নয়।
বডি ওয়াশ ইউজ করুন, সাবান ব্যবহার করবেন না। আর একটা স্ক্র্যাবিং, যতটা পারেন যে স্ক্র্যাবিংকে অ্যাভয়েড করুন ড্রাই স্কিনের ক্ষেত্রে। যদিও করতে হয়, সেটা কিন্তু একদম মাইল্ড স্ক্র্যাব ইউজ করতে হবে। এগুলো ইউজ করতে হবে। পর্যাপ্ত প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, সান প্রোটেকশান নিতে হবে। আর এক্সেসিভ ড্রাই হলে আমি অবশ্যই বলবো ডক্টরের পরামর্শ নিতে, না হলে কিন্তু খুব প্রবলেম। তো তুমি লাবণ্যর আজকের এই পর্বটা আমরা শেষ করব এখানে। সুন্দর জীবন, সুস্থ জীবন অভ্যাস আর সকলের জন্য স্বাধীনতার শুভেচ্ছা আগাম জানিয়ে আমরা শেষ করছি আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।